আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে মূলত আমরা যে আমাদের গুলশা মাছ ছাড়ার কথা ছিল সেটা নিয়ে কথা বলতে আসছি। তো আমরা এই জায়গায় এটা ছিল 31 তারিখ আগস্ট মাসের। তো আমরা রাতের বেলা আমাদের এয়ারেশন লাইনের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা লাইন দিয়ে দিই। এয়ারেশন চলতেছিল আর পানিও ট্যাঙ্কিতে লোড হচ্ছিল। তো সারা রাত আমরা এরকম এয়ারেশন দিয়ে রাখছিলাম। তো দেওয়ার পর আমরা পরদিন চলে যাই আমাদের মাছের পোনা নিয়ে আসতে। আমরা একদম ভোর গেছিলাম। তো রাস্তায় পুরোটা সময় আমরা বৃষ্টি পাইছিলাম, আকাশও মেঘলা ছিল ওই দিন। তো পুরোটা সময় আমরা ভিজতে গেছি। তো এই জায়গায় পুকুরে জাল টানা শুরু করছিল। তো ততক্ষণে আমি চারপাশটা দেখতেছিলাম যে কী অবস্থা ওই দিকের, আর পোনাটাও দেখার চেষ্টা করতেছিলাম যে ঠিকঠাক আছে কি না, কোনো সমস্যা আছে কি না ভাইরাসের। তো ভাইরাস যদি সমস্যা থাকে তাহলে পুকুরেই 2-4টা মাছ দেখা যায় মরে ভেসে থাকে। তো ওটা দেখলেই বোঝা যায়। তো এই জায়গায় ওরা সবাই কাজ করতেছিল। তো এদের যে টিমটা ছিল এরা খুবই দক্ষ। মানে আমি কখনো পোনা আনতে যাই এত দ্রুত কাজ কমপ্লিট হয় এরকম এইবারই প্রথম দেখলাম। যেহেতু এই এরিয়াটা পুরোটাই মাছ চাষের মানে মাছের পোনা চাষের জন্য বিখ্যাত। তো ওরা সবাই বেশিরভাগ মানুষই পোনা উৎপাদন করে, মাছ চাষও হয় কিন্তু পোনা উৎপাদনটাই বেশি হয় ওদের ওই জায়গায়। তো আমরা যার কাছ থেকে নিয়ে আসছি উনি হচ্ছে স্কুলের টিচার। তো ওনাকে সবাই ওই এলাকায় মাস্টার নামে চিনে। তো এই জায়গায় ওইদিকের যে মানে পোনাটা বাছার পরে কিছু ব্যাঙের বাচ্চা ছিল, ওগুলা বাছাটার পরে এগুলো এইদিকে দিতেছিল। আবার ময়লাটা ওদিক থেকে পরিষ্কার করতেছিল ওরা। তো এইদিকে সব পোনা জমা করতেছিল আর ওই পাশে ময়লাগুলো আস্তে তুলে ফেলা দিতেছিল। তো ওরা আবার ওদের একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে ওরা খুব সুন্দর করে যে জালটা সিঙ্গেল একটা জাল দেখা যাচ্ছে এটা দিয়ে ওরা মানে ব্যাঙ যেগুলো ছিল ওইদিকে আর ওগুলো কী করছে ওরা, এটা গ্রেডিং বলে, যাতে ব্যাঙটা থেকে যায় জালে আর মাছটা সরে যায়। যেহেতু ব্যাঙের পোনার মানে ব্যাঙের যে বাচ্চাটা সেটা তো সাইজে বড়, তো ওই কারণে ওই বাচ্চাটা এই জায়গায় আটকা পড়ে যায় আর বাকি ওদিক দিয়া মাছগুলো চলে যায়। তো এরা এই কাজ করতে করতে এরা একটু বেশি এক্সাইটমেন্টে পুরা যখন মোটামুটি আর 10-15 কেজি মাছ ছিল ওই জায়গায়, ওই অবস্থায় পুরোটাই ওরা জালের ভিতরে দিয়ে দিছিল, যার কারণে মাছটা একটু চাপে পড়ে গেছিলো। আর ব্যাঙের বাচ্চাগুলা তো বড়, ওগুলা জালের যে ফাঁকাটা থাকে ওই জায়গায় আটকে যাওয়ার কারণে আর মাছ যাইতেছিল না, যার কারণে মাছের একটু মানে প্রবলেম বলতে মাছটা আমাদের হচ্ছে ঘামাই গেছিলো। তো তারপরে আবার ওই মাছগুলারে আলাদা করে কিছুক্ষণ শাওয়ারিং দিয়া পরে আমরা মাছটা নিছি, না হলে হয়তো বা দেখা যেত আনার পর মাছটা মারা গেছে এরকম হইতে পারতো। তো এই জায়গায় আমি আগে চলে আসছি, ওরা পিছনে মাছগুলা গাড়িতে লোড দেওয়ার পর আসতেছিল। বাকি ওই ফুটেজগুলো আমি আর নিতে পারি নাই। তো এত তাড়াহুড়া লাগে গেছিলো আমাদের ওই মাছটা যখন ওইরকম হয়েছিল, যেটা বললাম ঘামাই গেছিলো। তো ওই সময় আমরা সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করে মানে পোনাটা ঠিক করার চেষ্টা করতেছিলাম। আর এদিকে আমি ওরা গাড়ি নিয়ে এই পিছনে আসতেছিল, আমি যেহেতু বাইক নিয়ে গেছিলাম আমি আগেই চলে আসছি। তা আমি আইসা সব রেডি করতেছিলাম যাতে মাছটা দ্রুত নামানো যায়। তো এই জায়গায় আমাদের এই জায়গাটা শাসি পাইপ বলে, আমরা একদম এই শাসি পাইপ দিয়া ডিরেক্ট যেহেতু ট্যাঙ্কি করে পোনা আনছি, যেটা আমাদের যে পিভিসি ট্যাঙ্ক বলে, তো ওই ট্যাঙ্ক থেকে ডিরেক্ট একদম পোনাটা আমি ট্যাঙ্কিতে ছাড়তেছিলাম। যেহেতু আমার রাস্তার সাথেই প্রজেক্ট, আমার জন্য এটা কোনো সমস্যার কিছু না। তো এইভাবে ছাড়ার কারণে আমার যে আমি যদি জাল দিয়ে আবার ছাইকা যদি মাছটা দিতাম তো সেই ক্ষেত্রে আমার পোনাটা আবার ঘষা খাওয়ার চান্স ছিল। তো এই জায়গায় একদম সরাসরি পানির প্রেশারে ও একদম ট্যাঙ্কিতে চলে যাইতেছে, এটা আমার জন্য খুবই ভালো হয়েছে, প্যারা হয় নাই একদমই। কিন্তু পরের ট্যাঙ্কিটা আবার আমরা এইভাবে দিতে পারি নাই, কারণ ওটা ছিল ওই ট্যাঙ্কিটা ওই পাশে ছিল, অত বড় পাইপ ছিল না, আর অত বড় পাইপ হইলে ওইভাবে এত দূরে সম্ভব না। তো এই জায়গায় আমি দেখতেছিলাম পোনাগুলা টুকটাক কিছু মারা গেছিল, তো ওগুলা টুকটাক ভাসতেছিল, যেটা খুবই সামান্য, হয়তো 200-250 পিসের মতো মারা গেছিল। বাকি মাছ আলহামদুলিল্লাহ খুবই সুস্থভাবেই আসছে। আমরা এক ট্যাঙ্কে প্রায় 44 কেজি মাছ দিছি, যেটা মানে আরও বেশি দেয় ওরা, মানে ওরা বলে 60 কেজি পর্যন্ত নেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু মাছটা আমার বড় ছিল, আমার মাছটা ছিল 2900 লাইনের, তো আমি ভাবতেছিলাম যে সমস্যা হয় কি না, তবে না আলহামদুলিল্লাহ মাছ সমস্যা হয় না। এই জায়গায় মাছ আমি দেখাইতেছি যে মাছ খুবই চঞ্চল,
কোনো সমস্যা টমস্যা নাই, খুবই স্মুথলি মাছ চলে আসছে। আর বেশি ডিস্টেন্স না তো, আমাদের জায়গায় মাছটা আনতে 40 মিনিটের মতো সময় লাগছে, ওই জন্য হয়তো বা তেমন কিছু হয় নাই। আর অক্সিজেন তো দেওয়াই ছিল। তো এই জায়গায় ওই যে ট্যাঙ্ক থেকে মাছটাই করতেছে ওরা, ট্যাঙ্কে লাস্টে কিছু মাছ থাইকা যায়, ওগুলা এই যে এরকম অল্প পরিমাণে। আর এটা হচ্ছে পরের ট্যাঙ্কির জন্য আমরা করতেছিলাম, যে এই পোনাটা আমি ছাইকা তারপর নিতে হইতেছিল আমার, কারণ যেহেতু অত দূরে পাইপ যাবে না। তো এটা আমরা এই যে 2 নাম্বার ট্যাঙ্কিতে মাছটা দিছি এই পাশের, তো এটা আমি নিয়ে দিতেছিলাম। তো এই ট্যাঙ্কের মাছগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা টমস্যা এখন পর্যন্ত হয় নাই। তবে দেখা যাক সামনে কি হয়, এখনও জানি না, যেহেতু গুলশা মাছটা খুবই সেনসিটিভ। সচরাচর সবাই ভয় পায় এই মাছটা করতে, তা আমরাও ভয় পাই, কিন্তু এবার দেখলাম যে এই মাছ করা ছাড়া অন্য কোনো মাছে খুব আহামরি প্রফিটেবল করা সম্ভব না। তো এইদিকে মাছ আমার রাতের বেলা মাছ তো দেখা যায় গুলশা মাছ ভাসে, তো খুবই চঞ্চল ছিল এরা। আমরা টুকটাক খাবার দিছিলাম, তো খাবার দেওয়াও শেষ, ওদের খাওয়াও শেষ, এরকম একটা পরিস্থিতি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের মাছ সব আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে, কোনো সমস্যা টমস্যা নাই। তো গুলশা মাছের ক্ষেত্রে আপনার এয়ারেশনটা খুবই পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগে। যদি আপনি পর্যাপ্ত এয়ারেশন না দিতে পারেন, মাছ আপনার হয়তো এখন আমার মাছটা ছোটো, সেজন্য কিছু হবে না, কিন্তু যখন বড় হবে তখন যদি আমি আবার এরকম এয়ারেশন দিতে না পারি, তাহলে সেটা খুবই প্রবলেম হবে। আর আমাদের এলাকায় বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, আমরা মেশিন দিয়ে বাকি যে আমাদের রুটবোর্ডটা আছে ওটা চালাই, ম্যানুয়ালি ওটা চালানোর পরে আর কি জেনারেটারের খরচ বেশি। আমি যদি ওই হারে জেনারেটার চালাতে যাই, দেখা যাবে আমার তেলের এটা অনেক বেশি চলে যাবে। তো এই কারণে আমরা জেনারেটারই করি না, এই জায়গায় আমরা মাছের খাবার দিতেছিলাম। তো সামনে ইনশাল্লাহ আরও আপডেট দিব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব যে যেগুলো একদম অথেন্টিক যেভাবে মাছ চাষ হয় সে আমাদের বায়োফ্লকে, সেটাই আপনাদের কাছে তুলে ধরার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।